তো মাদের অক্ষর, মাদের অক্ষর ছাড়া তো খাড়া জবর তো মাদের অক্ষর না, কিন্তু এটা কিন্তু মাদের অক্ষর। কি হিসাবে? কারণ হলো খাড়া জবরকে আসলে বলা হয় আলিফ সগীরা। এটাও আলিফ। আলিফ, আবার এটাও আলিফ। এই দুইটাই কিন্তু আলিফ। এইটা হচ্ছে আলিফ, একেবারে মানে তার ফুল ফেজে আছে এটা। আর এইটা হচ্ছে সগীরা, মানে ছোট আলিফ। এটাকে কি বলে? সগির। ছোট صغير ألف আলিফ। صغيرة ছোট আলিফ। হ্যাঁ, তা এটা হচ্ছে, এটাকে বলা হয়, বাংলাদেশে কেউ বলে না, যারা বাইরের প্রশিক্ষণ নিয়েছে তারা বলে যে এইটাকে বলে আলিফ সগীরা। সগীরা মানে ছোট, আমরা সবাই জানি, কিন্তু এটার নাম কিন্তু আলিফ। আলিফ। শুধু সগীরা বলে না, এটা কিন্তু আলিফ সগীরা বলে। তার মানে কি? আলিফের ছোট ছোট্ট ভাই। আলিফ। এটাও আলিফ। আলিফের ছোট ভাই। ছোট। তা এইটা হচ্ছে খাড়া জবর। তার মানে কি আলিফের অস্তিত্ব, আলিফের অস্তিত্ব কিন্তু এখানে আছে। আরেকটা জিনিস আমি বলি, সেটা হলো যে আলিফ মাদ এবং খাড়া জবর, এটার সেম সাউন্ড, সেম সাউন্ড। যেমন আমরা গত ক্লাসে বলেছিলাম যে হা, এটা আলিফ মাদ। খাড়া জবর হা, এটাও কিন্তু, এটা কি আলিফ সগীরা বা খাড়া জবর। সাউন্ড কি ভিন্ন? সগির। সাউন্ড কিন্তু সেম। ভিন্ন না। আবার দেখেন, এইটা হলো ওয়াও মাদ, আর এইটা হলো উল্টা পেশ। সাউন্ড কিন্তু একই সাউন্ড, হা ওয়াও পেশ হু, হা উল্টা পেশ হু। ও। আবার দেখেন, হা ইয়াজের হি, আবার হা খাড়াজের ই। তাহলে আলিফ মাদের সেম সাউন্ড খাড়া জবরে, ওয়াও মাদের সেম সাউন্ড উল্টা পেশে, আর ইয়া মাদের সেম সাউন্ড কিসে? খাড়া জেরে। খাড়া জেরে। খাড়া জেরে, ঠিক না? তাহলে আমরা বলতে পারি এই সব মিলিয়ে কিন্তু বেসিক মাদ। এগুলো কি? বেসিক মাদ। সিগমা। এই বেসিক মাদ বিহীন আপনার তিন আলিফ, চার আলিফ, এগুলোর অস্তিত্ব নাই। বেসিক মাদ বিহীন তিন আলিফ, চার আলিফ মাদের অস্তিত্ব নাই। তার মানে এই বেসিক মাদই হলো এক আলিফ মাদ। এবং আরেকটা জিনিস বলি, তিন আলিফ চার আলিফ মাদে কিন্তু আপনার যদি ভায়োলেশন হয়, আপনি যদি তিন আলিফ চার আলিফ মাদকে যদি আপনি না ফলো করেন, তাহলে কিন্তু আপনার অর্থের কোনো পরিবর্তন হবে না। অর্থের কোনো পরিবর্তন হবে না। হবে না। কিন্তু যদি এই বেসিক মাথকে যদি আপনি ফলো যদি করা থেকে বিরত থাকেন, তাহলে কিন্তু আপনার অর্থের পরিবর্তন ঘটবে, এবং নামাজও ভুল হওয়ার, নামাজ কবুল না হওয়ার একটা পসিবিলিটি এখানে চলে আসবে। বুঝতে পেরেছেন? নামাজে, নামাজ বিশুদ্ধ হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি আর হবে। ওকে একবার ফোন করো ড্রাইভারকে। বুঝতে পেরেছেন? ফোন করছি কয়েকবার, নো অ্যান্সার পেলাম। তাহলে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে বেসিক মাদ, এইটা অনেক গুরুত্বপূর্ণ। এবং বেসিক মাদের কারণে আপনার কি হতে পারে? আপনার অর্থের পরিবর্তন হতে পারে, যার জন্য নামাজ ভঙ্গ হতে পারে। নামাজ ভঙ্গ হওয়ার মতন অপরাধ হতে পারে আপনার। এই জন্য বেসিক মাদটা অনেক গুরুত্বপূর্ণ। বেসিক মাদ হচ্ছে আলিফ মাদ, অ মাদ, ইয়া মাদ, খাড়া জবর, খাড়া জের, ওটা বেশ। উল্টা পেশ। এই কয়টা হলো বেসিক মাদ। এখন আমরা চলে যাব সেকেন্ডারি মাদে। বেসিক মাদ নিয়ে কারো কোনো প্রশ্ন নাই তো? জি না। আচ্ছা, না। তো আমরা এখন চলে যাব সেকেন্ডারি মাদে। সেকেন্ডারি মাদ হচ্ছে বেসিক মাদকে কেন্দ্র করে যে মাদ হয়। বেসিক মাদকে কেন্দ্র করে যে মাদ হয় সেটা হলো সেকেন্ডারি মাদ, বা যেটাকে আমরা বাংলায় বলি শাখা মাদ।
সেকেন্ডারি মাদ আপনার 3 প্রকার। সেকেন্ডারি মাদ কয় প্রকার? তিন তিন প্রকার প্রকার। আমরা আগেও তিন বলেছি যে সেকেন্ডারি মাদের নামগুলোর অর্থ মুখস্থ করতে হবে আগে, তাহলে আপনার মনে রাখতে সুবিধা হবে। যেমন সেকেন্ডারি মাদের প্রথম প্রকার হলো মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম। এখন মুত্তাসিল শব্দের অর্থ কি? মুত্তাসিলের সাথে মাদের মানে এর কার্যক্রমের একটা মিল আছে। মুত্তাসিলের যেমন আমরা অনেক সময় কি বলি যে আত্মীয়তার সম্পর্ক 2 ধরনের হয়। কারোর সাথে আপনার অ্যাটাচমেন্ট থাকে, কারোর কারোর সাথে সাথে আপনার অ্যাটাচমেন্ট থাকে না, তখন আপনি বলেন সে আমার থেকে ডিটাচ হয়ে গেছে, নাকি? হুম, তার সাথে আমার অ্যাটাচমেন্ট আছে, আরেক আত্মীয়ের ব্যাপারে বলেন যে সে আমার থেকে ডিটাচ হয়ে গেছে। মানে কি? মানে তার সাথে আমার কথাবার্তা হয় না, তার সাথে আমার যোগাযোগ হয় না, সে অনেক দূরে থাকে, বা কাছে থাকলেও যোগাযোগ হয় না। তো এই অ্যাটাচ মানে হচ্ছে পারস্পরিক সংযুক্তি, সম্পর্কের যে সংযুক্ত থাকে অ্যাটাচমেন্ট। আর ডিটাচ হচ্ছে কি? পারস্পরিক দূরত্ব তৈরি হওয়া। তা এই তাসবিদের মুত্তাসিল যেটা মাদ্দে মুত্তাসিল, এটা হচ্ছে বেসিক মাদের সাথে হামজার অ্যাটাচমেন্ট। বেসিক মাদের সাথে কার অ্যাটাচমেন্ট? হামজার হামজার attachment। অ্যাটাচমেন্ট। তার মানে এখন কিন্তু মেইন রোল প্লে করবে কে? হামজা। হামজা বেসিক মাদ তো অবশ্যই বেসিক মাদ থাকতেই হবে, কিন্তু এরপরে হামজা না আসলে কিন্তু এটাকে আপনি আর মুত্তাসিল বলতে পারছেন না। তাহলে মেইন মেইন রোল প্লে করে কে? হামজা। এখন হামজার সাথে বেসিক মাদের সম্পর্কটা কেমন? মানে একই শব্দের মধ্যে কি বেসিক মাদের পরে হামজা? একই শব্দের মধ্যে বেসিক মাদের পরে হামজা, নাকি হামজাটা একই শব্দ থেকে আলাদা শব্দে হামজা? এইটা একই শব্দের মধ্যে মানে একই শব্দের মধ্যে বেসিক মাদের পরেই যদি হামজা হয়, তার মানে তার মধ্যে অ্যাটাচমেন্ট আছে। আর যদি একটা শব্দ শেষ হয় বেসিক মাদ দিয়ে এবং পরবর্তী শব্দের শুরুতে যদি হামজা হয়, তার মানে তাদের মধ্যে অ্যাটাচমেন্টটা নাই নাই। তার মানে একজন আরেকজন থেকে দূরে আছে মানে ভিন্ন আপনার ওটা কি প্ল্যাটফর্মে আছে, ঠিক না? তো এটাই হচ্ছে মুত্তাসিল এবং মুনফাসিলের মধ্যে পার্থক্য এতটুকু। এইটা হলো মুত্তাসিল। তাহলে মুত্তাসিল অর্থ হচ্ছে অ্যাটাচ, মুনফাসিল অর্থ ডিট্যাচ। ডিটাচ কার সাথে কার অ্যাটাচমেন্ট? বেসিক মাদের সাথে হামজার অ্যাটাচমেন্ট। আর ডিটাচ বেসিক মাদ থেকে হামজা ডিটাচ। আচ্ছা। আর মাদ্দে লাজিম হচ্ছে, এটাও মাদ্দে মুত্তাসিলের একই নিয়ম। এখানে হামজার অ্যাটাচমেন্ট না, মাদ্দে লাজিম হলো একই শব্দের মধ্যে বেসিক মাদের পরে 2টে চিহ্ন থাকবে। 2টা চিহ্ন, একটা হচ্ছে হয় তাজদিদ অথবা সাকিন। বুঝতে পেরেছেন? তাহলে মাদ্দে লাজিম হচ্ছে বেসিক মাদের পরে একই শব্দে যদি তাজদিদ বা সাকিন থাকে, তাহলে সেটা মাদ্দে লাজিম। তাহলে আমরা বলতে পারি যে মুত্তাসিল এবং লাজিমটার সম্পর্কটা অনেকটা একই ধরনের। এখানে হামজার সাথে অ্যাটাচ, আর এটা হচ্ছে সাকিন বা তাজদিদের সাথে অ্যাটাচ। এবং আরেকটা মিল দেখেন, মুত্তাসিলে কিন্তু 4 আলিফ, লাজিমেও 4 আলিফ। মুত্তাসিলেও 4 আলিফ, মাদ্দে লাজিমেও কয় আলিফ? 4 আলিফ বা 6 হারাকা। আর মুনফাসিলে হলো 3 আলিফ বা 4 হারাকা। তাহলে মাদ্দে মুত্তাসিল হচ্ছে বেসিক মাদের সাথে অ্যাটাচ হামজা, আর মাদ্দে লাজিম হলো বেসিক মাদের পরে সাকিন অথবা তাজদিদ, অ্যাটাচ সাকিন অথবা তাজদিদ। আর মাদ্দে মুনফাসিল হলো বেসিক মাদ থেকে হামজা ডিটাচ। তাহলে আমরা মুত্তাসিল এবং লাজিম আমরা বুঝতে পারলাম। এখন আমরা একটু উদাহরণে গেলে বিষয়টা আরো বেশি ক্লিয়ার হবে। এবং আজকেই আমাদের এই রিভিশন ক্লাস, তারপরে কিন্তু এরপরে আমরা চলে যাব অন্য কোনো বিষয়। এইখানে দেখতে পাচ্ছি আমরা এটা কিন্তু আলিফ মাদ, এইটা হলো ওয়াও মাদ।
এইটা ইয়ামাত। এগুলো সব বেসিক মাত, এগুলো সব কি বেসিক। বেসিক। এবং আমরা বলেছি যে আলিফ মাদের সেম মাদ কিসের মধ্যে পাই আমরা? খাড়া জবরের মধ্যে। ওয়াও মাদের সেম মাদ আমরা কিসের মধ্যে পাই? উল্টা পেশের মধ্যে। উল্টা পেশের উল্টা পেশ আর ইয়া মাদের সেম মাদ আমরা পাই খাড়া জেরের মধ্যে। রাজের তাহলে আমরা বলতে পারি বেসিক মাত্রা মূলত 6টা। এটা বিভিন্ন মানুষ বিভিন্ন নামে নামকরণ করে। কেউ বলে বেসিক মাদকে মাদ্দে আসলি, কেউ বলে মাদ্দে তবাই। বুঝতে পেরেছেন? এই জন্য নামটা এখানে ম্যাটার করবে না, ম্যাটার করবে হচ্ছে আপনার আহ, মাদের পরিমাণটা ম্যাটার করবে আপনাকে। আমি একটু ওই যে আমাদের ওই পিডিএফটা বের করি, কারণ এই স্লাইডটা মনে হচ্ছে একটু ভেঙে গেছে। আচ্ছা, আবার একই স্লাইড চলে আসলো। স্লাইডটা যেন হঠাৎ করে এমন হয়ে গেল কেন? আচ্ছা, যাই হোক, তা আমরা যেটা বলছিলাম মুত্তাসিল, আমরা একটু উদাহরণ লিখে দেখাচ্ছি প্রয়োজনে। এইখানে দেখায় লিখে, যেমন ইজা জা আ, যা, এটা কি মাদ? যাটা আলিফ মাদ আলিফ আলিফ মাদ। মাদ। এখনো কিন্তু এটা মুত্তাসিল হয়নি। মুত্তাসিল কখন হবে? যখন এখানে একটা একই শব্দে হামজা হবে, তখন এখানে আপনি এখানে চিহ্ন যদি নাও দেন তবুও 4 আলিফ মাদ হবে। মাদের সাথে কিন্তু চিহ্নের কোনো সম্পর্ক নাই। কারণ হলো এটা চিহ্ন দিয়েছে হচ্ছে এই ভারতীয় উপমহাদেশের বা এই যারা আহ, তাদের জন্য একটু কঠিন হয়, বয়স্ক মানুষ, তাদের জন্য চিহ্নটা দেয়া। এখন তো আরো সহজ করে দিয়েছে, কালার কোডেড কোরআন। এই কালার থাকলে মাদ, এই কালার থাকলে গুন্না, এই কালার থাকলে এই, ঠিক না? তার মানে তার আর পড়াই লাগতেছে না তাজবিদের নিয়ম। তো যাই হোক, তো এই যে যে যা আ, এটা কিন্তু মুত্তাসিল। এর মধ্যে মুত্তাসিলের বৈশিষ্ট্য কি? প্রথম বৈশিষ্ট্য হলো এটা একটা শব্দ। এটা একটা কি শব্দ। আর দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এই শব্দের মধ্যেই বেসিক মাদও আছে, পাশে হামজাও আছে। এইটা হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্য। তাহলে বেসিক মাদও আছে, সাথে কি আছে? হামজাও আছে। এখন আমি যদি এরকম করি, এইটা কি মাদ? আলিফ মাদ। এটাও কিন্তু আলিফ মাদ। আলিফ মাদ। এখন আমি যদি এইখানে, আমরা তো জানি হামজা মানে কি, আলিফের উপরে হরকত, হরকত হলেই সেটা হামজা হয়ে যায়। তো এখন এটা মা আলিফ মাদ, এখানে হামজাটা কি কাছে না দূরে? দূরে দূরে। তার মানেই হলো এখানে মুনফাসিল। মুনফাসিল শব্দের অর্থ হচ্ছে পৃথক। মুনফাসিল মানে কি? পৃথক পৃথক বা বিযুক্ত, সংযুক্ত না। বিযুক্ত, সংযুক্ত না। তাহলে এইরকম হলে সেটা হবে মাদ্দে মুনফাসিল এবং এটার মাদের পরিমাণ হবে 3 আলিফ। তবে এই যে যে 4 আলিফ এবং 3 আলিফ, এই দুইটা নিয়ম, এটা কিন্তু অর্থের কোনো পরিবর্তন করে না, কিন্তু কোরআন পড়ার সৌন্দর্যকে নষ্ট করে দেয়। কোরআন যেভাবে পড়ার দরকার সেভাবে আপনি পড়লেন না, তার তিলের সাথে পড়লেন না, কিন্তু নামাজ হয়ে যাবে আপনার। আপনি যদি কোথাও 4 আলিফের জায়গায় 1 আলিফ, মিনিমাম 1 আলিফ মাদ করতেই হবে। যেখানে মাদ আছে সেখানে মিনিমাম কয় আলিফ মাদ করতে হবে? আলিফ 1 আলিফ। 1 আলিফ মাদ করবেন না, আপনার অর্থ পরিবর্তন হয়ে যাবে, আর আপনার নামাজও ভঙ্গ হওয়ার একটা পসিবিলিটি তৈরি হবে। তাহলে আমরা মুত্তাসিল হচ্ছে বেসিক মাদের সাথে হামজা অ্যাটাচ, আর মুনফাসিল হলো বেসিক মাদ থেকে হামজা ডিটাচ। হামজা অ্যাটাচ বেসিক মাদের সাথে, মুত্তাসিল এটা বেসিক মাদের সাথে হামজা ডিটাচ, মুনফাসিল। যেমন দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি উল্লা, এটা কিন্তু একটা শব্দ। আর ইজা, এটা কিন্তু আলাদা। মা একটা, উনজিলা আলাদা, ইল্লা একটা, আনফুসাহুম আলাদা। কিন্তু আলাদা কিভাবে বুঝলাম? মাঝখানে কিন্তু একটা স্পেস আছে, ঠিক না? স্পেস আছে না? দেখেন এখানে কিন্তু, আর এইগুলো কিন্তু দেখেন একই শব্দের মধ্যে আছে, এইগুলো কিন্তু একই শব্দে, কিন্তু
এখানে কিন্তু স্পেস, তাহলে স্পেস যেখানে থাকবে বেসিক মাদের পরে হামজার, তখন সেটা আমরা মুনফাসিল বা তিন আলিফ মাদ মুনফাসিল। ধরে নিব আর কি। এরপরে আমরা সামনে চলে দেখেন ইয়াতাব্বাত ইয়াদা আবি, ইয়াদা, ইয়াদা, এটা কিন্তু আলিফ মাদ, হামজাটা ডিটাস, এটাও মুনফাসিল। মুনফাসিল। মা আগনা, মা আগনা, মুনফাসিল, আলিফ মাদ, হামজাটা ডিটাস। ইন্না আ'তাইনাকা, ইন্না, এখানে কিন্তু প্রথমত আমরা গত ক্লাসে বলেছিলাম এটা ওয়াজিব গুন্না, নুনে মিমে তাজদিদ গুন্না করা ওয়াজিব। ওয়াজিব, নুনে মিমে তাজদিদ গুন্না গুন্না করা করা ওয়াজিব। এই ওয়াজিব। যে নুনের উপরে তাজদিদ, মিমের উপরে তাজদিদ, গুন্না করা ওয়াজিব। ক্লিয়ার? তাহলে এখানে প্রথমত একই শব্দের মধ্যে গুন্নাও আছে, আবার মাদ্দে মুনফাসিলও আছে। ইন্না আ'তাইনাকা, আ'তাইনাকা, নাকা, এটা খাড়া জবর। এই খাড়া জবরটাকে আমরা কিন্তু এভাবেও লিখতে পারি, ভুল হবে না, আলিফ মাদ দিয়ে। কিভাবে? তই নাকা, এটা কিন্তু ভুল না। বুঝতে পেরেছেন? এটা জি। ভুল না। কারণ কি, খাড়া জবরের আলিফ মাদের মানে সংক্ষিপ্ত অবস্থা হলো খাড়া জবর। যেমন যারা আহ, কয় সাল, ওই 97 98 সালে যারা ইন্টারমিডিয়েট পড়েছেন বা পড়তেন, তাদের সময় শর্ট হ্যান্ড ছিল, শর্ট হ্যান্ড। শর্ট হ্যান্ড বাংলাদেশে খুব বেশি ব্যবহার হয় না, বহির্বিশ্বে ব্যবহার হয়। শর্ট হ্যান্ড হচ্ছে, যেমন আমার, আমার লিখতে গেলে কয়টা অক্ষর লাগতেছে? 3টা। এর মধ্যে আ, মা, র, কিন্তু এই আ, মা, র লিখতে গেলে তো অনেক সময় লাগে। তো শর্ট হ্যান্ডের মধ্যে এরকম 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 আছে, তার মানে এর মধ্যে আমার হয়ে গেছে। বুঝতে পেরেছেন? এগুলো মুখস্থ করতে হয় যদিও। তা এটা হচ্ছে শর্ট হ্যান্ড। তা আলিফ মাদের শর্ট হ্যান্ড হলো খাড়া জবর, ওয়াও মাদের শর্ট হ্যান্ড উল্টা পেশ, ইয়া মাদের শর্ট হ্যান্ড খাড়া জের। অর্থাৎ যেখানে খাড়া জবর আছে সেখানে আপনি আলিফ মাদ দিয়েও লিখতে পারেন। আচ্ছা, এরপরে দেখেন ইয়া আইয়ুহা, এখানে অনেকের কনফিউশন হয়, অনেক কনফিউজড হয় অনেকে। ইয়াটা কি মাদ? মনে হচ্ছে তো একই শব্দে। জামাত। এটা কিন্তু মাদ্দে মুনফাসিল। কি হিসাবে জানেন? ইয়া অর্থ কি? ইয়া অর্থ হলো হে। ইয়া অর্থ কি? হে। হে। তো এখানে এই হের আরবি কিন্তু ইয়া আলিফ জাবর ইয়া, আর আইয়ুহাটা কিন্তু আলাদা। আইয়ুহাটা কি ও, আলাদা, মূলত আচ্ছা। শব্দটা ছিল এইরকম। এখন বলেন, আমি যদি এটাকে যদি সংক্ষিপ্ত করতে চাই, তাহলে কিভাবে করতে পারবো? আমি এই আলিফটাকে ডিলিট করে দিয়ে আমি যদি এখানে জবর দিয়ে দিই, তাহলে কি একই হয়ে যাচ্ছে না? কিভাবে হবে বলেন তো? একই হতে গেলে কি করতে হবে? এই জবরটাকে খাড়া জবর করে দিতে হবে। জি বুঝেছেন এবার? এই জি আলিফের স্যার। শর্ট, আলিফের শর্ট হ্যান্ড কেন বললাম? এই যে এখানে জবর ছিল না, এই জবরটাকে যদি আমি খাড়া জবর দিই, তাহলে এই আলিফের দরকার আছে? এই হামজার দরকার আছে? দরকার নেই। দরকার নাই, এই জি আলিফের দরকার নেই। তখন আলিফটাকে আমরা হামজা করে দিতে পারি। আমি আরেকবার দেখাচ্ছি। যেমন দেখেন, এই যে এটা হচ্ছে কি আলিফ মাদ না? জি। এটা সংক্ষিপ্ত কি? ইয়ার উপরে খাড়া জবর। সংক্ষিপ্ত কি? ইয়ার উপরে খাড়া জবর। আর আইয়ুহাটা কিন্তু দূরে ছিল। আইয়ুহাটা কোথায় ছিল? দূরে। দূরে ছিল। এখন দেখেন, আমি যদি এই আলিফ হামজাটাকে যদি ইয়ার সাথে যুক্ত করে দিই, তাহলে কি অপরাধ হবে? হবে না অপরাধ। এই জন্য এইভাবে একসাথে মনে হচ্ছে, কিন্তু আসলে কি একসাথে না। বুঝতে পেরেছেন তাহলে?
আলিফ জি জি মাত্রাকে সংক্ষিপ্ত করলাম কি দিয়ে? খাড়া জবর দিয়ে। খাড়া জবর দিয়ে। আর এই হামজাটাকে ইয়ার সাথে যুক্ত করে দিলাম। এবার ক্লিয়ার? এই জন্য এটাও কিন্তু মুনফাসিল, এটাকে মুত্তাসিল বলা যাবে না। লা আ'বুদু, লা, এটা হচ্ছে কি মাদ? এটা শুধু মুনফাসিল। লাটা। কাউকে মুনফাসিল যদি জিজ্ঞেস করা হয় লাটা কি মাদ, তাহলে কিন্তু সে বলবে আলিফ মাদ। এটা কিন্তু মাদ সঠিক কথা। কিন্তু লায়ের পরে যদি কেউ আবুদু পড়ে একসাথে, তাহলে কিন্তু মুনফাসিল। মুনফাসিল আমি কি বোঝাতে পেরেছি? জি। যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে মাটা কি মাদ, এখানে উনজিলা আছে, তখন এই মাটা বললে আলিফ মাদি হবে। মাদ। কিন্তু যখন বলবো মা উনজিলা, এর মধ্যে মাটা কি মাদ, তখন কিন্তু মাটা মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল। মানে মুনফাসিল হতে হলে হামজাটা থাকতেই হবে। হামজা না পড়লে আপনি তো মুনফাসিল হবে না ওটা। বুঝতে পেরেছেন সবাই নিশ্চয়ই? এখানে ডিটাচ আছে তো এই জন্য আর কি মুনফাসিল না। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা চলে যাব মাদ্দে লাজিমে। আমার ফন্টটা চেঞ্জ হয়ে গেছে আর কি এখন। এটা এই পিডিএফটা বের করেছিল। আচ্ছা, এখানে এখানে আর সমস্যা নেই। এটা দেখতে পাচ্ছেন তো সবাই? এটা জি হচ্ছে, জি। এগুলোকে বলা হয় হরুফে মুকাত্তআত। মুকাত্তআত শব্দের অর্থ হচ্ছে বিচ্ছিন্ন বর্ণ। মুকাত্তআত অর্থ কি? ছিন্ন বিচ্ছিন্ন বর্ণ। বর্ণ। বিচ্ছিন্ন বর্ণ। মুকাত্তআত অর্থ হলো বিচ্ছিন্ন বর্ণ। বর্ণ বিচ্ছিন্ন বর্ণ কিভাবে? যেমন দেখেন, আমরা কিন্তু বাংলা যদি আমরা পড়তে চাই, তাহলে আমরা কি করি? আকার, রস্যিকার এগুলো পড়ি না? আকার, জি রস্যিকার, দীর্ঘিকার এগুলো ছাড়া কি কোনো বাংলা পড়া যায়? জি না। যায় না। পড়া যায়, কয়েকটা শব্দ অথবা পড়তে পারবেন, যেমন কলম। কলমে কলম। কোনো আকার, রস্যিকার নেই। কলমের মধ্যে কি নাই? কোনো আকার রসিকার আকার, নেই। রস্যিকার নেই। এটা এমন একটা বানান, কলমের মর্যাদা রক্ষা করেছে এই বানানটা। বুঝতে পেরেছেন? অমর, অমরত। হ্যাঁ, কারণ হচ্ছে এই কলমটা স্বয়ং সম্পূর্ণ, এ কাউকে ধার ধারে না। কোনো আকারও দরকার নেই ওর, রস্যিকারেরও দরকার নেই, একারেরও দরকার নেই, কিছুরও দরকার নেই। এই জন্য এটা কলম কলমের মান রক্ষা করেছে। কিন্তু সব জায়গায় তো কলম কলমের মান রক্ষা করতে পারছে না। কি লাগতেছে? যখন যখন খাতা, কলমের সাথে যখন খাতা যুক্ত হচ্ছে, তখন আকার লাগতেছে। দেখেন, ক্ষয়কারে খা, আবার তয়কার তা। তখন এই কলম তার নিজের মান রক্ষা করতে পারলো, কিন্তু খাতার মানটা রক্ষা হলো না। তো এই যে আকার, রস্যিকার এইগুলো যেমন বাংলায় দরকার হয়, আরবিতে কিন্তু জবরদের পেশের দরকার হয়। আরবিতে কিসের দরকার হয়? জবরদের পেশের জবরদস্তি দরকার হয়। তা আরবিতে কোরআনের মধ্যে কিছু কিছু শব্দ আছে যেখানে এরকম জবরদের পেশ প্রয়োজন হয় না। এই শব্দগুলোকে বলা হয়, বা এই বর্ণগুলোকে বলা হয় হরুফে মুকাত্তআত। মুকাত্তআত মানে হচ্ছে স্কেটার্ড, মানে ওই যে আপনি বলেন না, যেমন বিচ্ছিন্ন ভাবে, যেমন আলাদা ভাবে, মানে ওটাকে আপনি কি বলেন? ওই যে, ছড়ানো মানে এখানে কোনো আপনি জবর মানে উচ্চারণ করতে গেলে অক্ষরের উচ্চারণ করেন। যেমন এখানে আলিফকে আলিফ বলেন, লামকে লাম বলেন, মিমকে মিম বলেন, কিন্তু কিন্তু কোরআনের শব্দ কি এভাবে উচ্চারণ হয়? কোরআনের ম্যাক্সিমাম শব্দ কি হয়? হয় আলিফের উপরে জবর হবে, আলা, আলা আলিফ, তারপরে কতালা, জাহাবা, এইগুলো এভাবে উচ্চারণ হয় না, জবরদের পেশ দিয়ে উচ্চারণ হয়। কিন্তু এই যে সমস্ত অক্ষরগুলো, দেখেন ইয়া, ইয়াতে কিন্তু এটা কিন্তু কোনো হরকত না। খাড়া জবর কিন্তু কোনো হরকত না। খাড়া জবরটা কি? মাদের চিহ্ন। খাড়া জবর কি কোনো হরকত? না। না, মাপের চিহ্ন। মাদের চিহ্ন। দেখেন এখানে ইয়া, আমরা কিন্তু ইয়াই বললাম, সিনটাকে সিনই বললাম। আমরা কি এভাবে বলতে পারি? ইয়া সা, ইয়া সি বলতে পারি? না। জি জি তার মানে কি, এখানে কিন্তু কোনো হরকতের উচ্চারণ নাই, অক্ষরের উচ্চারণ আছে। তো এই যে সমস্ত শব্দে অক্ষরের উচ্চারণ হয় শুধু, সেগুলোকে বলা হয়, সেই অক্ষরগুলোকে বলা হরুফে মুকাত্তআত। মুকাত্তআত মুকাত্তআত শব্দের অর্থ হচ্ছে বিচ্ছিন্ন। মুকাত্তআত মানে কি? সেপারেট, জি যেটাকে আমরা ভিন্ন। বলি সেপারেট। সেপারেট মানে লেটার উচ্চারণ করা হয় সেখানে।
এখন প্রশ্ন হলো তাহলে মাদ হলো কিভাবে এখানে? এই যে এটা মাদ, আচ্ছা মাদ্দে লাজিমটা একটু দেখাই আগে। যেমন দেখেন, দলিন, ওলা দলিন, সূরা ফাতিহার শেষ দল। এখন বলেন এখানে মাদ্দে লাজিম কেন হলো? কারণ হলো এটা আলিফ আলিফ মাদের মাদ পরে এবং অ্যাটাচ তাজদিদ। তাসদীদ। অ্যাটাচ কি? তাজদিদ আছে। তাসদীদ। আবার দেখেন এটা হচ্ছে আল, এটা লামে সুকুন, এটা কি আল, এটা কিন্তু বেসিক মাদ খাড়া জবর, তারপরে কি আছে? সুকুন আছে। সুকুন আছে। তার মানে হুম। এখানে মাদ্দে লাজিমের দুইটা লাজিম। বৈশিষ্ট্য আছে। এখানে আছে হলো আলিফ তাসদিদ মাদের পরে তাজদিদ, এখানে খাড়া জবরের পরে সুকুন। 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 আমরা কিন্তু বলেছি যে মাদ্দে লাজিম হচ্ছে বেসিক মাদের পরেই একই শব্দে কি থাকবে? তাজদিদ থাকবে তাসদীদ বা সুকুন। অথবা সুকুন থাকবে বা সাকিন সাকিন থাকবে। কিন্তু তাহলে সেটা কি হবে? মাদ্দে লাজিম লাজিম। হবে। লাজিম। এখন তাহলে এবার আমার প্রশ্ন হলো, ইয়াসিনের মধ্যে তো এই ধরনের কোনো কিছু আমরা দেখছি না, তাহলে এটা মাদ্দে লাজিম হলো কিভাবে? সিনটা, সিনটা কিন্তু মাদ্দে লাজিম, ইয়াটা কিন্তু মাদ্দে লাজিম না। ইয়াটা কিন্তু বেসিক মাদ খাড়া জবর আলিফ মাদ। যেমন আমরা যদি ইয়া বানান করি তাহলে কিভাবে লিখি? ইয়া আলিফ জবর ইয়া। আর সিন বানান করলে কিভাবে করি? সিন ইয়া নুন। নুন। সিন ইয়া নুন বানান করতে গেলে ইয়াতে সাকিন আছে, নুনেও কি আছে? সাকিন সাকিন। আছে। সাকিন। তাহলে এই নিয়মটাকে এখানে প্রযোজ্য হলো না? ইয়া আমাদের পরে একই শব্দে সাকিন। জি। হ্যাঁ, তাহলে জি। এটা কি হয়ে যাবে? ইয়া আমাদের পরে একই শব্দে সাকিন হলে মাদ্দে লাজিম হয়ে যাবে। মাদ্দে লাজিম। বুঝতে পেরেছেন এবার? জি। যেমন আমরা কিন্তু গত ক্লাসে মানে বলেছিলাম যে অনেক অক্ষর যেগুলো বা উচ্চারণ করে লিখতে হয়, যেমন আপনি যদি বলেন জেড ডাবল ই, এটার উচ্চারণ কি হবে? কোন অক্ষর হবে এখানে? হুম, জি। জি। জিম। জি জি। হবে, জি। এটা উচ্চারণ হবে কিন্তু জি, জি একটা লেটার, কিন্তু এখানে কয়টা লেটার লাগলো উচ্চারণ করতে? তিনটা। 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 তারপরে মনে করেন আপনি যদি বলেন এইস, এটা কিন্তু এইস। আচ্ছা ভালো স্পষ্ট জায়গা লিখি, এটা হলো এইস। এই এইসটা বানান করতে গেলে কি কি লাগে জানেন? এ সি। সি ই। ই। তাহলে কি হলো? এইস বানান করতে গেলে কয়টা অক্ষর লাগে? তিনটা। তিনটা। তিনটা লাগে। তা এইবার দেখেন, যে সমস্ত অক্ষর উচ্চারণে তিনটা অক্ষর লাগে, ভালো করে শুনবেন, যে অক্ষরগুলো উচ্চারণে তিনটা অক্ষরের সাহায্য লাগে, মিডলের অক্ষরে যদি মাদ থাকে, চোখ বন্ধ করে সেটা মাদ্দে লাজিম বলবেন। কি বুঝলেন? যেমন আলিফ উচ্চারণ করতে গেলে তিনটা অক্ষর লাগে বটে, কিন্তু মাঝের অক্ষরে কিন্তু মাদ নাই। দেখেন আলিফ উচ্চারণ করতে গেলে আলিফ, হামজা, লামে জের, ফায়ে সুকুন, কয়টা অক্ষর লাগলো আলিফ উচ্চারণে? তিনটা। 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 কিন্তু এখানে কি মাঝের অক্ষরে মাদ আছে? মাদ নাই। না। তার মানে এটা কিন্তু কোনো মাদ না। কিন্তু দেখেন আপনি আবার জিম, জিম বানান করতে গেলে কয়টা অক্ষর লাগে? তিনটা। জিম ইয়া মিম। মিম। এখানে দেখেন মাঝখানে ইয়া মাদ আর মিমের সুকুন, তাহলে এটা কি হবে? মাদ্দে লাজিম হয়ে যাবে। লাজিম। আবার দেখেন শিন, শিন ইয়া নুন বানান করতে কি কি লাগলো? ইয়া মাদ, আমার নুনে মাদের সুকুন, তাহলে এটা কি হলো? মধ্যে লাজিম। মাদ্দে লাজিম হয়ে গেল। মাদ্দে লাজিম। কারণ কি? ইয়া আমাদের পরের অক্ষরে সুকুন একই শব্দে। আবার দেখেন নুন, নুন বানান করতে গেলে নুন ওয়াও ওয়াও মাদ, নুন। নুনে সুকুন, তাহলে এখানে ওয়াও মাদের পরে সাকিন, তার মানে কি এটাও মাদ্দে লাজিম। লাজিম। তা যে সমস্ত অক্ষর উচ্চারণ করতে গেলে তিনটা অক্ষরের সাহায্য লাগে, মিডলের অক্ষরে যখন বেসিক মাদ থাকে বা বেসিক মাদ হয়, তখন সেটা হলো মাদ্দে লাজিম হয়ে যায়। লাজিম। কিন্তু দেখেন অনেক অক্ষর আছে, যেমন তা, তাকে আপনি দুই তিনটা অক্ষর উচ্চারণ, তিনটা অক্ষর লাগে? লাগে না, দুইটা অক্ষর লাগে, তা আলিফ জবর তা। তাহলে এটা কি মাদ হবে? আলিফ আলিফ। মাদ। আলিফ মাদ। এটাকে সংক্ষেপে লিখবেন কিভাবে? তার উপরে খাড়া জবর দিবেন, জি।
বুঝতে পেরেছেন? এবার দেখেন, আলিফ বা তা সা জিম হা খদ হা। হা হা বানান করতে গেলে কয়টা অক্ষর লাগে? দুইটা। দুইটা। হা আলিফ জবর হা। আপনি কি করতে পারেন? হা এর উপরে আর খাড়া জবর দিলে এটা হয়ে গেল। খাওয়া যাবে। ইয়া, ইয়া বানান করতে গেলে ইয়া আলিফ জবর ইয়া। এখানেও আপনি কি দিতে পারেন? খাড়া জবর দিতে পারেন। তো খাড়া জবর দিলে তো আর মাদ্দে লাজিম হবে না, এটা তো কি হবে? মাদ, বেসিক মাদ হবে। তো এইগুলোকে আমরা বলি হরুফে মুকাত্তাআত। যেমন ইয়াসিন, এখানে মাদ্দে লাজিম কোনটা? সিন। ইয়াটা হচ্ছে কি? বেসিক মাদ। আর সিনটা হলো মাদ্দে লাজিম। ও আমাদের সময় মনে হয় ওভার হয়ে গেছে, 34 বেজে গেছে। তো আমরা মোটামুটি এই যে আলিফ লাম মিম, এখানে আলিফে কিন্তু মাদ নাই, লামটাতে কিন্তু মাদ্দে লাজিম, মিমেও কি মাদ্দে লাজিম। তারপর দেখেন ইয়াসিন তো দেখলাম। নুন, নুনেও কিন্তু মাদ্দে লাজিম। নুনে 3টা অক্ষর লাগে। আলিফ লাম মিম, মিম বানান করতে গেলে 3টা অক্ষর লাগে। মিম সদ, এগুলো সব কিন্তু মাদ্দে লাজিম। তাহলে আলিফ কিন্তু মাদ্দে লাজিম না। যে সমস্ত অক্ষর উচ্চারণে 3টা অক্ষরের সাহায্য লাগে, মিডলের অক্ষরে মাদ থাকে, বেসিক মাদ, পরের অক্ষরে সাকিন থাকলে সেটা মাদ্দে লাজিম হয়। তো ঠিক আছে, আমরা আজকে রিপিট করলাম।